কেমন আছেন মোস্তফা খামেনি? জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা। ইরান পুরো খেলায় পাল্টে দিয়েছে। পাকিস্তান সৌদির সামনে বিপদ, যুদ্ধে নামছে আরেক আরব দেশ। এক ঘোষণাতেই পেন্টাগনের মুখ শুকালো। মার্কিন সেনাদের 12টা বাজালো ইরানি সিক্রেট সেনারা। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধের মধ্যেই ইরানি ম্যাজিক, ঘুরে দাঁড়াচ্ছে ইরান, অর্থনীতিও হচ্ছে চাঙ্গা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার সময় মোস্তফা নিজেও গুরুতর আহত হন। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তিনি এক বা উভয় পায়ে বড় ধরনের চোট পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ মহলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে সর্বোচ্চ নেতার বাসায় চালানো ওই হামলায় মোস্তফা খামেনির পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য নিহত হন। 56 বছর বয়সী এই নেতা বর্তমানে সেই আঘাত থেকে সেরে উঠেছেন বলে জানা গেছে। তবে গত 8 মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি তিনি, যা তার শারীরিক সক্ষমতা নিয়ে ব্যাপক রহস্য ও প্রশ্নের জন্ম দিয়েছে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মোস্তফা খামেনি বর্তমানে অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল নিয়মিত বৈঠক করছেন। ইরানি সূত্রগুলো জানিয়েছে তিনি মানসিকভাবে সম্পূর্ণ সজাগ রয়েছেন এবং যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনা সহ রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারণী বিষয়ে সরাসরি সিদ্ধান্ত দিচ্ছেন। তবে তার বর্তমান অবস্থান এবং আঘাতের মাত্রা নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক অঙ্গনেও তার অবস্থা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন হামলায় খামেনির চেহারা সম্ভবত বিকৃত হয়ে গেছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একটি সূত্র ইঙ্গিত দিয়েছে যে তিনি সম্ভবত একটি পা হারিয়েছেন। ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে যুদ্ধে গুরুতর আহত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মোস্তফা খামেনির ঘনিষ্ঠ সূত্রগুলো আশা প্রকাশ করেছে যে স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী 1 বা 2 মাসের মধ্যে তার ছবি প্রকাশ করা হতে পারে। আপাতত রয়টার্স নিরপেক্ষভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে না পারলেও বিশ্ব রাজনীতির নজর এখন তেহরানের এই রহস্যময় ক্ষমতার পালাবদলের দিকে। সম্প্রতি খনিজ তেল সরবরাহকারী দেশগুলোর সংগঠন ওপেক ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ভাঙতেই কি আরব আমিরাত এই পদক্ষেপ নিল তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এমনিতেই ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটে নাজেহাল গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে ওপেক ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। সামরিক বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও পাকিস্তানকে শিক্ষা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত হয়ে পড়বে জ্বালানি তেলের দর, আর এমনটি হলে ঘরোয়া বাজারে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ঠিক রাখতে পারবে না বিশ্ব নেতারা। আতঙ্কের পাশাপাশি এই সমস্ত প্রশ্নে সরগরম হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। রিপোর্ট অনুযায়ী ওপেকে ভাঙন ধরিয়ে 59 বছর পর এই জোট থেকে আরব আমিরাতের বেরিয়ে আসার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, এ বছরের 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী ইরানে হামলা চালালে পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেঁধে যায়। প্রতিশোধ নিতে আরব আমিরাতের একাধিক শহর এবং তেল ক্ষেত্রে হামলা চালায় ইরান। এর ক্ষতিপূরণ চেয়ে গত 2 মাসে একাধিক আন্তর্জাতিক মঞ্চে লাগাতার গলা ফাটিয়েছে আরব আমিরাত, তবে কোনো লাভ হয়নি। ফলে তেলের উৎপাদন বাড়িয়ে ইরান যুদ্ধের লোকসান ঢাকতে চাইছেন সেখানকার ধনকুবের আরব শেখরা। এদিকে আরব আমিরাতের দাবি, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরানের সর্বাধিক হামলার মুখে পড়েছে তারা। আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত 8 এপ্রিল পর্যন্ত ইরানের ছোড়া 537টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 26টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2256টি ড্রোনকে প্রতিহত করেছে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরানের বহু ড্রোন হামলা
ঠেকানো যায়নি সেগুলো বিলাসবহুল হোটেল, ঘনবসতিপূর্ণ শহরের বহুতল ভবন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টারে আঘাত এনেছে। ফলে কোটি কোটি ডলার লোকসান হয়েছে আমিরাতের। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সৌদি আরবের ওপর ক্ষোভের কারণে ওপেক ছেড়েছে আমির শাহী। রিয়াদের ওপর আবুধাবির রাগের কারণ একেবারেই অমূলক নয়। আরব দেশগুলোর মধ্যে সামরিক খাতে ব্যয় বরাদ্দের দিক দিয়ে যথেষ্ট এগিয়ে আছে সৌদি সরকার। তাদের বিমান বাহিনীর বহরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 মতো ফাইটার জেট, কিন্তু তা সত্ত্বেও ইরানি হামলা প্রতিহত করতে আমিরাতের দিকে এগিয়ে আসেনি তারা। ফলে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে আমিরাত। এদিকে আমেরিকার সঙ্গে যুদ্ধের জের ধরে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে আরব আমিরাতের পক্ষে খনিজ তেল বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এসব কারণে আমিরাত ওপেক ছেড়েছে বলে মনে করা হচ্ছে, কারণ তেল উত্তোলক জোট থেকে আরব আমিরাত বেরিয়ে গেলে যাতে ইরান তাদের লক্ষ্যবস্তু করতে না পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এবার গোলাগুলির বদলে শুরু হয়েছে ডিজিটাল লড়াই। সরাসরি মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত জীবনে হানা দিয়েছে ইরান সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী। হাজার হাজার সেনার গোপন তথ্য এখন ইন্টারনেটে উন্মুক্ত। রণক্ষেত্রে নয়, বরং মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠছে মরণ পরোয়ানা। ইরানপন্থী দুর্ধর্ষ হ্যাকার গোষ্ঠী হান্দালা দাবি করেছে তারা পারস্য উপসাগরে মোতায়েন প্রায় 2379 জন মার্কিন মেরিন সদস্যের ব্যক্তিগত তথ্যে শীত কেটেছে। কেবল নাম নয়, তাদের গতিবিধি এখন হ্যাকারদের হাতের মুঠোয়। সরাসরি সেনা সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে হুমকিমূলক বার্তা। সেখানে স্রেফ লেখা থাকছে, তোমরা আমাদের নজরদারিতে আছো। শাফাক নিউজের দাবি, এই ঘটনা মার্কিন বাহিনীর মধ্যে এক চরম অস্থিরতা ও মানসিক চাপ তৈরি করেছে। নিজের ডেরায় বসেও এখন নিরাপদ বোধ করছেন না বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর সদস্যরা। কি নেই সেই ফাঁস হওয়া তথ্যের তালিকায়? হ্যাকারদের দাবি, তাদের কাছে সেনাদের বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যদের পরিচয়, এমনকি প্রতিদিন তারা কোন পথে যাতায়াত করেন তার বিস্তারিত রুটিনও রয়েছে। একে কেবল তথ্য চুরি নয়, বরং মার্কিন নিরাপত্তার ভিত নাড়িয়ে দেয়া এক মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। একে অপারেশনাল সিকিউরিটির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। মার্কিন গোয়েন্দারা এখন তন্ন তন্ন করে খুঁজছেন ঠিক কোন ছিদ্র দিয়ে পেন্টাগনের দুর্ভেদ্য দেয়ালে ঢুকে পড়ল এই সাইবার ভাইরাস। এই গোষ্ঠীর সাহসের এখানেই শেষ নয়। গত মাসেই তারা দাবি করেছিল FBI পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল তারা হ্যাক করেছে। প্যাটেলের ব্যক্তিগত ছবি ও জীবন বৃত্তান্ত ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তারা যেন জানান দিচ্ছে হোয়াইট হাউসের অন্দরমহলও তাদের রাডারের বাইরে নয়। এদিকে ভূরাজনৈতিক মঞ্চে চলছে অন্য নাটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান নাকি এখন সমঝোতার জন্য মরিয়া। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান চায় দ্রুত যেন হরমুজ প্রণালী খুলে দেয়া হয়, কিন্তু সেই চাপের মুখে ইরান কি তবে এই সাইবার হামলাকে পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করছে? ট্যাঙ্ক আর মিসাইল এখন অতীত। বর্তমানের যুদ্ধ হচ্ছে কিবোর্ড আর কোডিংয়ে। বিগত কয়েক বছরে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি। এরপরেও বিশ্ব দরবারে নিজেদের টিকিয়ে রেখেছে দেশটি, কিন্তু কোন মন্ত্রে ইরান এখনও নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে তা নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসলে কার্যকর হয় না। এসব নিষেধাজ্ঞা কোনো লক্ষ্যবস্তু হওয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে না, উল্টে তা সাধারণ নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। এরপরেও আমেরিকার নেতৃত্বে ইরানের ওপর নিষেধাজ্ঞার ব্যবহার কেবল বেড়েই চলেছে। ফলে অতি নির্ভরশীলতার কারণে এসব শাস্তিমূলক ব্যবস্থার কার্যকারিতা দিন দিন লোপ পাচ্ছে। ইরানের ওপর সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধ সেই অসারতাকে আরও স্পষ্ট করে তুলেছে। এই সংঘাত মার্কিন নিষেধাজ্ঞাকে দুর্বল করার চলমান প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করতে পারে। এটি ডি-ডলারাইজেশন বা ডলার বিমুখতা, পণ্য বিনিময় এবং হুন্ডির মতো অপ্রাতিষ্ঠানিক বিনিময় ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক খেলোয়াড়দের লেনদেনের পছন্দও বদলে দিতে পারে। সাধারণত বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্যকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এর ফলে ইরানের মতো নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো লেনদেন করতে পারে না, কারণ ক্রেতা ও বিক্রেতারা মূলত ডলারের মাধ্যমে অর্থ আদান প্রদান করে থাকেন। তবে বিকল্প পেমেন্ট পদ্ধতি হিসেবে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির বিস্তার এই সমস্যার সমাধানের পথ খুলে দিয়েছে। গত কয়েক বছরে ইরান তার আর্থিক লেনদেনের জন্য ক্রিপ্টোকারেন্সির ওপর ব্যাপকভাবে নির্ভর করতে শুরু করেছে। ব্লকচেইন তথ্য প্ল্যাটফর্ম চেইন অ্যানালাইসিসের একটি প্রতিবেদন অনুযায়ী 2025 সালে নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর কাছে ক্রিপ্টোকারেন্সির প্রবাহ নাটকীয়ভাবে বেড়েছে। 2024 সালে যেখানে এর পরিমাণ ছিল $5,900 কোটি, 2025 সালে তা 694% বৃদ্ধি
চেপে রেকর্ড $15,400 কোটি পৌঁছেছে। বছরের শেষ প্রান্তিকে প্রাপ্ত মূল্যের 50%ই গেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর কাছে, যার পরিমাণ ছিল $300 কোটি। ইরান এই ক্রিপ্টোকারেন্সি জমা করে সেগুলোকে চীনা মুদ্রা RMBতে রূপান্তরিত করে। এরপর সেই অর্থ দিয়ে রুশ পণ্য কেনা হয় অথবা এশিয়ার বাজারগুলোতে বাণিজ্য পরিচালনা করা হয়। এভাবেই ইরান একটি বিকল্প আর্থিক ব্যবস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে, যা RMBকে শক্তিশালী করছে। তবে এই বিকল্প আর্থিক কাঠামো কেবল ক্রিপ্টোকারেন্সি বা RMBতে সীমাবদ্ধ নয়। এর নিচে রয়েছে আরও গভীরে প্রথিত কিছু অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা, যেমন হুন্ডি নেটওয়ার্ক এবং পণ্য বিনিময় প্রথা। এই যুদ্ধ ও অবরোধের ফলে এগুলো এখন আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের মূল ধারায় চলে আসছে। হুন্ডি হলো শতাব্দীর পুরনো এক ব্যবস্থা।